নমস্কার, চলে এলাম নতুন এক বিষয় নিয়ে। আজকের আমাদের বিষয় উচ্চ মাধ্যমিকের ইংরেজি। আর প্রত্যেকবারের মতোই আমার সঙ্গে রয়েছেন আমাদের পরিচিত স্যার, সবাই নামটা জানো, প্রত্যেক বছর স্যার আমাদের সঙ্গে প্রোগ্রাম করছেন, সৌরভ খাটুয়া স্যার। নমস্কার। স্যারের অভিজ্ঞতা মানে এক্সামিনার হিসেবে 20 বছরের ওপরে। স্যার শিক্ষকতা জীবন 2001 সালে স্যার তাই তো শুরু করেছেন। মোটামুটি ধরে নেওয়া যায় যে 25 বছর ধরে উনি শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষক হিসেবেও প্রায় 20 বছরের মতো কাজ করছেন। সুতরাং এই দীর্ঘ অভিজ্ঞতাকে সম্বল করে আমরা এগিয়ে যাব। দীর্ঘ আলোচনা নয়, এই যে ইংরেজির যে সিলেবাস, সেখানে প্রোজ, পোয়েট্রি, ড্রামা, গ্রামার এবং কিছু রাইটিং স্কিল রয়েছে, সেটার কোন জায়গাগুলো আমাদের এই সময় একটু বেশি করে মনোযোগ সহকারে দেখা উচিত, সেটাই আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব। স্যারকে সুস্বাগতম। আর বলাই বাহুল্য, 10 বছর আগে যে সিলেবাস শুরু হয়েছিল, এবছর তার শেষ যাত্রা, মানে অন্তিম লগ্নে আমরা পৌঁছে গেছি। প্রশ্ন খুব একটা কঠিন হবে বলে স্যার মনে হচ্ছে না, কারণ সবাই এই সিলেবাসটা থেকে অন্তত বেরিয়ে গিয়ে আবার নতুন একটা ছাঁচ বা নতুন ঢাঁচে আমরা পৌঁছাতে চলেছি। যাই হোক, আমরা আর বিলম্ব না করে স্যারকে বলবো কিছু বলতে এবং তারপরে সরাসরি বিষয়ে প্রবেশ করবো স্যার। আচ্ছা, প্রথমেই আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আগাম শুভেচ্ছা রইল। 5 মার্চ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ইংলিশ শুরু হচ্ছে 3 তারিখ, কিন্তু 5 তারিখে ইংলিশ পরীক্ষা। তো প্রায় তোমরা শেষ প্রান্তে চলে এসছো প্রিপারেশনের। এখন শুধু শেষ দিকে, শেষ লগ্নে আমি বলবো প্রপার প্ল্যানিং, প্রপার স্ট্র্যাটেজি, সেটা যদি নিয়ে যেতে পারো, চলতে পারো, তাহলে হয়তো পরীক্ষাটা আরো ভালো হবে বলে আমি আশা করছি। সেই দিকেই আমাদের লক্ষ্য থাকবে আমাদের দুজনের। আর আমাদের মাননীয় সঞ্চালক, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এক্ষেত্রে আজকে একটা সুবিধেও আছে, উনি নিজেও ইংরেজির খুব প্রতিষ্ঠাযশা শিক্ষক, সেই কারণে আমার ক্ষেত্রে অনেক সুবিধা হবে আমাদের আলোচনাটা চালিয়ে নিয়ে যেতে। তো প্রথমেই আমরা বিলম্ব না করে চলে যাব। প্রথম যে দিয়ে শুরু হয় প্রশ্নপত্র। প্রশ্নপত্রের শুরুতেই থাকবে এমসিকিউ এবং এসিকিউ। এমসিকিউ মানে তোমরা জানো 4টে করে অপশন থাকবে, আর এসিকিউ অর্থাৎ পূর্ণ বাক্যে, কমপ্লিট সেন্টেন্সে তোমাকে অ্যান্সার দিতে হবে। আর কয়েক বছর ধরে একটা সিস্টেম নতুন আনা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ অন্যান্য বিষয়ের মতোই প্রশ্নে আর কোনোভাবেই উত্তর নয়। আগে একটা পার্ট বি থাকতো, পার্ট বিতে আলাদা করে শর্ট কোশ্চেন লিখতে হতো। এখন কিন্তু একটাই উত্তরপত্র এবং সেখানে প্রথম দিকে একটা স্পেসিফিক টেবিল আছে, অর্থাৎ একটা ছক করা আছে। ছকের মধ্যে, নির্দিষ্ট ছকের মধ্যেই তোমাদের এমসিকিউ গুলো পর পর লিখতে হবে। অর্থাৎ প্রথমে 4টে প্রোজ থেকে, পরের 4টে পোয়েট্রি থেকে এবং সবশেষে 4টে ড্রামা থেকে। অর্থাৎ একদম পুরো ওর বাইরে কিন্তু কিছুই লেখা যাবে না, এটা খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। এবং সব থেকে বড় কথা, তোমরা কিন্তু একটা কাজ এ প্রসঙ্গে বলি, প্রথম থেকেই আমি স্ট্র্যাটেজির কথা বলছিলাম। তো প্রথম থেকে স্ট্র্যাটেজিটা যেটা হবে, তোমরা আগে প্রশ্নপত্রে এমসিকিউটা মার্কিং করে নেবে। এবং এমসিকিউতে মার্কিং করলে সুবিধে কি হবে, অনেক সময় প্রশ্ন থেকে উত্তরপত্রে আমরা এখন ধরা যাক 1-এর দাগে সি এরটা আমরা সিলেক্ট করেছি, আমি ওই সি লিখতে গিয়ে বাই মিস্টেক আমি বি লিখে ফেললাম। এটা যাতে না হয়, প্রথমে আমরা প্রশ্নপত্র যদি আমরা বাড়ি নিয়ে চলে আসতে পারবো, ওখানে মিনিমাম পেন হোক, উড পেন্সিল হোক, কোনো একটা জায়গায় সঠিক মার্কিং করে দাও। আমি বলবো স্যার একটা ফুটকি, জাস্ট লেড পেন্সিলের একটা ফুটকি দাও। কারণ অনেক সময় আমরা দেখেছি ইনভিজিলেটররা যদি ওই ধরনের প্রশ্নে কিছু খুব সিগনিফিকেন্ট কিছু মার্কিং থাকে, তাহলে ওনারা বলতে পারেন যে তুমি এটা অন্য কাছে, সেক্ষেত্রে আমরা উড পেন্সিল ইউজ করতে পারি। একদম উড পেন্সিল জাস্ট একটা টাচ যে কোন অপশনটা আমি চুজ করেছি, তাহলে সুবিধা হবে। যখন তুমি উত্তরটা লিখবে তখন মিস্টেক হওয়ার চান্সটা কম, কারণ অলরেডি প্রশ্ন পড়ে তোমাকে উত্তরটা লিখতে হচ্ছে। আর স্যার যেটা বলছিলেন, নির্দিষ্ট একটা স্পেস রয়েছে স্যার, তাহলে কাটাকাটি করার সুযোগটা আমাদের তেমন নেই, একদম নেই। ওই জন্য খাতাটা নিট এন্ড ক্লিন হতে হবে। সেটা আমি একদম 100% কারেক্ট হওয়ার পর সেই জায়গার অপশনটা চুজ করব, আদারওয়াইজ সেটাকে ব্ল্যাঙ্ক রাখবো। পরে সমস্ত উত্তর হয়ে যাওয়ার পর আমি সেটাকে আবার টাচ করতে পারি। এই জন্যই আমরা প্রশ্নপত্রটাকে হালকা করে টাচ করতে বলছি, শুধুমাত্র উড পেন্সিলে, পেনে নয়। স্যার যেটা বললেন, কারণ অনেক সময় এক্সামিন বা ইনভিজিলেটররা কিন্তু এ ব্যাপারে অবজেকশন দিতে পারেন।
এ বিষয়ে আপত্তি করতে পারেন। তো সেই জন্য আমরা ওটা কনফার্ম হয়ে যাওয়ার পরে তারপর আমরা পর পর সিরিয়াল ওয়াইজ অপশনগুলো বসিয়ে দেব। এবং আমাদের যদি সাধারণত স্পেসটা কমই থাকে, তাহলে ধরা যাক একটা সনেট নাম্বার 18 এ একটা কোশ্চেন আছে, হোয়াট ডাজ এক্সপ্রেশন আই অফ হেভেন রেফার টু হিয়ার। তো এখানে উত্তর হচ্ছে দ্য সান মুন স্টার, এরকম যদি অপশন থাকে, হয়তো সি এরটা আছে দ্য সান, তাহলে সি লিখে দ্য সান লিখতেও পারো, অথবা যদি কনফার্ম হয়ে যাও তাহলে সিটাই বসিয়ে দিলে হয়ে যাবে, কারণ আমাদের স্পেসটা খুব কমই থাকে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের এসিকিউ যখন লিখবো সেখানে কিন্তু উই হ্যাভ টু রাইট এ কমপ্লিট সেন্টেন্স, কারণ এসিকিউ মানে হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। কখনোই শুধুমাত্র একটা ওয়ার্ড বা 2-3টে ওয়ার্ডে লেখা যাবে না, তোমাকে কমপ্লিট সেন্টেন্স কিন্তু শো করতে হবে। একদম, এটা প্রত্যেকেই মনে রাখতে হবে। আর আমরা সবাই জানি যে এসিকিউটা শুধুমাত্র প্রোজ আর পোয়েট্রির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, প্লে থেকে কোনো এসিকিউ থাকে না। স্যার একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করি, স্যার যেটা বলছিলেন অপশন, ওখানে দ্য সান যখন লিখলে তখন কোনোভাবেই কিন্তু ওখানে বানানটা ভুল করো না, কারণ ওটা অলরেডি প্রোভাইড করা রয়েছে প্রশ্নপত্রে। আমরা ক্যাজুয়াল অ্যাপ্রোচ গ্রহণ করতে পারি না। স্যার বলেছেন ইতিমধ্যেই যে ওখানে শুধু অপশনটা তুলে দিতে পারি, সি বি এ ডি এরকম তুলতে পারি। কেউ যদি স্পেস থাকে সে ওই জায়গাটা রেলেভেন্ট বলতেই পারে, কিন্তু সেখানে বানানটা যেন না ভুল যায়। আর এসিকিউ এর ক্ষেত্রে এরকম ইকুয়ালি ইম্পর্টেন্ট যে অ্যানসার গুলো লিখবে তোমরা কমপ্লিট সেন্টেন্সে, সেটাতে কিন্তু স্পেলিং মিস্টেকের ব্যাপারে এক্সট্রা কেয়ারফুল হতে হবে। আর একটা কথা কিন্তু খুব একটা অ্যাডভান্টেজ আছে এসিকিউ এর ক্ষেত্রে, আমাদের টোটাল 8টা করে কোশ্চেন দেওয়া থাকবে, প্রোজ থেকে 8টা কোশ্চেন, পোয়েট্রি থেকে 8টা। তো সেক্ষেত্রে আমরা চাইলে বেশিও লিখতে পারি, এক্সট্রা লিখতে পারি, এই জন্য যে সেক্ষেত্রে এক্সামিনার কি করবেন, বেস্ট অফ 4 সেটা ঠিক মার্কিং করবেন। অর্থাৎ আমরা জানি প্রোজ থেকে 4টে মিনিমাম লিখতেই হচ্ছে, পোয়েট্রি থেকেও 4টে, তাহলে আমরা 6টা 5টা 6টা লিখতেই পারি, সেটা থেকে কোনো সমস্যা নেই। তো এটা মনে রাখতে হবে, সেটা করতে গিয়ে যেন আবার টাইমটা না ওয়েস্ট হয়। এবং টাইম ম্যানেজমেন্ট আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম আমরা আলোচনা করব। তো মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার যে শর্ট কোশ্চেন যেটা কিনা টোটাল 20 মার্কস, এটার উপরে খুব গুরুত্ব দিতে হবে। তোমরা অলরেডি টেস্ট পেপারগুলো সলভ করছো, দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই স্যার শুরুতে যেটা বলেছেন, দিস ইজ দ্য লাস্ট ব্যাচ, মানে এরপরে সিলেবাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে অলরেডি। তো সেই কারণে আমরা আশা করতে পারি খুব অসম্ভব কঠিন বা খুব আনকমন কোশ্চেন থাকবে না, তবে ইউ হ্যাভ টু ট্রাই হার্ডার, কারণ আমাদের তো লিখেই আমাদের মার্কসটা আমাদের পেতে হবে। আমাদের সেটা আমরা এমনিতে চট করে তো আমরা পেতে পারি না, কিছু না করে কখনো অ্যাচিভ করা যায় না, অর্জন করা যায় না। আর এই ছোট প্রশ্ন মানে এমসিকিউ বা শর্ট আনসার টাইপ যে কোশ্চেন, এক্ষেত্রে টেক্সটটাকে ভালো করে পড়া ছাড়া আর কোনো গতি নেই। খুব ইম্পর্টেন্ট ছাত্রছাত্রীরা যেটা করে, আমাদের ড্রামাটাকে খুব বেশি অ্যাভয়েড করে, অন্যগুলো হয়তো অতটা করে না, ড্রামাটা বড় বলে অনেক সময় অ্যাভয়েড করে। সবাইকে বলবো এই যে কটা দিন সময় আছে তাতে অন্তত তোমরা একটু চোখ বুলিয়ে নিও, মানে বিকেলবেলা অন্তত যখন পড়তে খুব একটা ভালো লাগছে না, একটু টেক্সট গুলোকে একটু চোখ বুলিয়ে আসো। আর আরেকটা স্যার যেটা বলছেন, আমি আরেকবার জোর দিচ্ছি জায়গাটার উপরে, রিড দ্য টেক্সট কেয়ারফুল। কারণ এটা মনে রাখবে, তোমরা ক্লাস 10 পর্যন্ত দেখেছো প্যাসেজ তোলা থাকতো, কিন্তু এখানে তোমাকে পুরো মেমোরি থেকে লিখতে হচ্ছে। আর টেক্সচুয়াল যে এক্সপ্রেশন ইন ওয়ার্ডস, বিশেষ করে পোয়েমের ক্ষেত্রে, ইভেন প্রোজের ক্ষেত্রেও, সেটা যত বেশি তুমি দিতে পারবে তত কিন্তু তোমার নাম্বার বেশি হবে। এই কারণ যখন মডেল অ্যান্সার যেটা দেখে স্যারেরা যখন মার্কিং করবে এক্সামিনাররা, সেখানে কিন্তু টেক্সচুয়াল ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশনস গুলো কিন্তু বেশি করে দেওয়া থাকে। ফলে যে স্টুডেন্ট যত বেশি ক্লোজ টু দ্য টেক্সট হতে পারবে এবং তার অ্যান্সারটা হবে যত টেক্সটের কাছাকাছি, সে কিন্তু তত বেশি তার নাম্বার পাওয়ার চান্সটা বেড়ে যায়। একদমই তাই। স্যার আমরা এবার তাহলে পরবর্তী এতে চলে যাই। আমরা তাহলে 20 মার্কস মোটামুটি আলোচনা করে নিলাম, 12 আর 8। আর এগুলো সবই যে যত বেশি টেস্ট পেপারটা সলভ করবে টেক্সট পড়ার পরে, এবং দেখবে তোমরা 99% তোমরা কমন পেয়ে যাবে, যেটা বারবার টেস্ট পেপারে দেওয়া হয়েছে যে এমসিকিউ এর এসিকিউ। ফলে এগুলো এই কদিন লিখে লিখে বেশি করে অভ্যাস করো, এবং যেটা বারবার বলা হচ্ছে স্পেলিং মিস্টেকটাকে খুব করে অ্যাভয়েড করতে হবে। এবার আমরা চলে যাব ডেসক্রিপটিভ কোশ্চেন বা সাবজেক্টিভ কোশ্চেন, একদম, যেটাতে টোটাল 60 মার্কস থাকবে। 60 না, আমি ভুল করছি, এখানে মোট লিখতে হবে
টোটাল প্রোজ থেকে দুটো, পোয়েম থেকে দুটো, তাহলে 12 24 আর 6 30 নম্বর, 69 30 মার্কস। অর্থাৎ প্রোজ থেকে তোমাদের 4টে প্রোজ আছে, 4টে কোশ্চেনই থাকবে, ইউ হ্যাভ টু অ্যান্সার 2 কোশ্চেনস। আর পোয়েট্রিও সেম, পোয়েট্রি থেকে 4টের মধ্যে 2টো করতে হবে, আর প্লে বা ড্রামার ক্ষেত্রে 3টে দেওয়া থাকবে, ইউ হ্যাভ টু অ্যান্সার অ্যাট লিস্ট 1 কোশ্চেন। তাহলে এইগুলো নিয়ে আবার একটু ডিটেলস আমরা আলোচনা করব। আর এই জায়গাটা যেহেতু 30 নাম্বার কিন্তু অনেকটাই নাম্বার, এবং এইখানে আমরা দেখতে পাই স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে কম নাম্বার পায়। যদিও কাউন্সিল কিন্তু তোমাদের নাম্বার দেওয়ার জন্য যে সিস্টেমটা রেখেছে, নাম্বার পাওয়ার কিন্তু বিরাট অ্যাডভান্টেজ। এই জন্যই, কারণ বেশিরভাগ কোশ্চেনে পার মার্কিং থাকে, ফলে কিছু কিছু কোশ্চেন হয়তো স্টপ কোশ্চেন 6 নম্বরে থাকতে পারে বা 4+2 থাকতে পারে, কিন্তু 1 3 2 বা 1 2 3 প্লাস 1 1 2 2 এইরকম যদি নাম্বার ব্রেকআপটাকে তোমরা বেশি করে ফলো করো, অর্থাৎ তোমার কাছে 4টে করে অপশন আছে, লিখতে হবে 2টো, তাহলে যখন আমরা প্রশ্ন সিলেক্ট করব সেই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে। আমি যদি সবগুলোই প্রায় আমার কাছে কমন মনে হয়, আমি দেখবো কোনগুলোতে পার্ট মার্কিং বেশি আছে। যেমন আমরা শুরু করছি দ্য আইজ হ্যাবিট দিয়ে। দ্য আইজ হ্যাবিট রাস্কিন বন্ডের লেখা, অসাধারণ একটি গল্প। The story is famous for its abrupt ending, a twist in the tale. তো এই গল্পের যে মূল বিষয়বস্তু তোমরা কম বেশি সবাই জানো, যে এনকাউন্টার অফ দ্য ন্যারেটর উইথ দ্য ব্লাইন্ড গার্ল ইন দ্য কম্পার্টমেন্ট, their introduction and the particular feelings in the mind of the narrator, and finally the discovery of the girl's blindness. এই যে 4টে পার্ট, এই 4টে পার্টের কোনো না কোনো জায়গা থেকে যেটা কয়েক বছরের ট্রেন্ড আছে, এখানে কিন্তু সেন্টেন্স কোড করে কিন্তু প্রশ্ন হবে, এবং আইজ হ্যাবিট থেকেই বেশি বেশি পার্ট কোশ্চেন। যেমন ধরো আমি একটা কোশ্চেন উদাহরণ দিচ্ছি, তোমরা অলরেডি এগুলো নিশ্চয়ই টেস্ট পেপারে ফেস করেছো বা সলভও করেছো। She was an interesting girl. She was an interesting girl who said this to whom and when. What else did the person say? Our last part, what reply did he get? 3 plus 1 plus 2. তাহলে এই যে প্রথম পার্টটা, কে বলেছিল, কাকে বলেছিল, কখন বলেছিল, তাহলে এই ধরনের কোশ্চেন আমরা বেশি করে সিলেক্ট করি, তাহলে অবভিয়াসলি চান্সেস কিন্তু বেশি, ইউ উইল গেট মোর মার্কস। মানে এই ক্ষেত্রে এমনও দেখেছি আমরা, আউট অফ 6 অনেক ভালো স্টুডেন্টরা 5.5 পর্যন্ত পায়। এবং যদি কোনো এক্সামের কিন্তু ইমপ্রেস করতে পারো, দেখা গেল তুমি অল দ্য ইনফরমেশন তুমি প্রোভাইড করেছো, কোনো স্পেলিং মিস্টেক নেই, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স লিখেছো, সেক্ষেত্রে অনেক এক্সামিনাররা কিন্তু 6 দিয়ে দেন। ফলে আমাদের কিন্তু সিলেকশন অফ কোশ্চেন্স এই বিষয়ে খুব গুরুত্ব দিতে হবে। আর তার জন্য আমাদের যেটা দরকার, টেক্সটটাকে খুব মাইনিউটলি পড়া, এবং খুব ইম্পর্টেন্ট কিছু লাইনস, যেমন যেটা আমি অলরেডি বললাম, she was an interesting girl, তাছাড়া she would forget our brief encounter, অথবা can you tell me did she keep her hair long or short, বা I am tired of people telling that I have a pretty face। এই ধরনের যে খুব ইম্পর্টেন্ট কিছু মেজর লাইনস আছে, এই লাইন বেসড যে কোশ্চেনগুলো বেশিরভাগই কিন্তু কমন। হু সেড দিস, টু হুম, হোয়াট ইজ দ্য কনটেক্সট, হোয়াট দ্য লিসেনার সে ইন রেসপন্স, মোটামুটি একটা কমন ফরম্যাট। এইভাবে কিন্তু যদি আমরা তৈরি করি ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো, তাহলে আমাদের পক্ষে খুব ভালোভাবে উত্তর না লেখার কোনো কারণই নেই। একদমই। স্যার আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাইবো, মানে অনেক ছেলেমেয়ের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় যে স্যার এখান থেকে তো 2টো বড় প্রশ্ন করতে হয়, আমি 2টো প্রোজ পিসকে চুজ করছি, সেখানে কিন্তু তোমার একটা অপশন অনেকটা কমে গেল। কেন বলতো, ওই স্যার যেটা বলছিলেন পার্ট মার্কিং, আমি দ্য আইজ হ্যাবিট থেকে পার্ট মার্কিং পাচ্ছি, আরেকটা ধরো 3 কোশ্চেন্স থেকে পার্ট মার্কিং পাচ্ছি, আর সেক্ষেত্রে আমি রেডি করেছি অন্য 2টো। তাহলে আমি কি করলাম না, আমাকে সেই বড় প্রশ্নের উত্তরে যেতে হলো, তাহলে আমার নাম্বারটা স্কোর করার স্কোপটা আমি হাই। অর্থাৎ আমাদের দেন যদি তুমি 2টো চুজ করো, তোমার অপশনটা খুব লিমিটেড। তো এই জন্য আরেকটা রাস্তা আছে, at least you have to prepare 3 texts out of 4। সেক্ষেত্রে যে 4 টেক্সটটা তো করতে হবে, এই জন্য গ্রামারের জন্য করতে হবে, শর্ট কোশ্চেনের জন্য করতে হবে, এবং সেক্ষেত্রে তুমি প্ল্যান বি হিসেবে যেটাকে রাখতে পারো। যদি কোনো কারণে এই 3টের মধ্যে একটা বা 2টো আনকমন মনে হয়,
তখন তুমি তোমার মেমোরি থেকে অন্তত 4 টেক্সটটা থেকে কিছুটা কিছু লিখতে পারবে, কিন্তু অ্যাটলিস্ট 3টে টেক্সট কিন্তু ফর দ্য ডিসক্রিপটিভ কোশ্চেন তোমাকে প্রিপেয়ার করতে। দ্য সেম রুল অ্যাপ্লাইজ টু বোথ প্রোজ এন্ড পোয়েট্রি। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাব স্ট্রং রুটস, যেটা আসলে একটা অটোবায়োগ্রাফি অফ ডক্টর এপিজে আব্দুল কালাম। তো এক্ষেত্রে যদি আমরা ব্রেকআপটা করি, এখানে মোটামুটি আমরা দেখে নিতে পারি প্রথমে কালাম ডেসক্রিপশন অফ হিজ চাইল্ডহুড, পেরেন্টস অ্যান্ড হিজ লোক্যালিটি, এটা দিয়ে শুরু হচ্ছে। এরপরে আমরা দেখব কালামস ফাদার্স বন্ডিং উইথ বাক্সি লক্ষ্মণ শাস্ত্রী, এই জায়গাটা নিয়ে একটু লেখা আছে। তারপরে আমরা দেখব কালামস টিচিংস টু কালামস গট টিচিংস ফ্রম হিজ ফাদার, বাবার কাছে শিক্ষাটা পেয়েছেন রিলেটেড টু স্পিরিচুয়ালিটি, রিলেটেড টু প্রেয়ার, এই জায়গাটার উপরে অনেকটা লেখা আছে। আর একদম শেষে আমরা দেখেছি দ্য ডেইলি হ্যাবিট অফ ডক্টর কালামস ফাদার, অর্থাৎ এই যে তিনি শেষে একদম ইন দ্য ওল্ড এজ তিনি যে কাজগুলো করতেন, এবং একদম শেষে কনক্লুশনে আছে হাউ কালাম ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই হিজ ফাদার। তাহলে এই যে বিভিন্ন পার্টগুলো আছে, কোনো না কোনো পার্টের মধ্য থেকে তোমাদের প্রশ্নগুলো হতে পারে। এক্ষেত্রেও লাইন তুলে প্রশ্ন হতে পারে, অথবা ডাইরেক্ট ডেসক্রিপটিভ কোশ্চেন আসতে পারে। যেমন ধরো, আই নর্মালি এট উইথ মাই মাদার, এখানে কালামের মাথায় কি ফুডগুলো সার্ভ করতেন, কি ফুড সার্ভ করতেন, এখানে ছোট্ট করে উত্তর, কিন্তু এখানে কিন্তু পুরো নাম্বারই পাওয়া যায়, যে ফুড আইটেমগুলো যদি আমরা প্রত্যেকটাই এখানে লিখে দিতে পারি। বা ধরো এই যে অ্যান্সার ফিল মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি এন্ড এনথুজিয়াজম, এখানে ওই স্পিরিচুয়ালিটি নিয়ে কালামস ফাদার যে অ্যান্সারগুলো তাকে দিয়েছেন। বা এরকম আরেকটা সেন্টেন্স আমার মনে পড়ছে, one of the most vivid memories of my early childhood is of the two men, এখানে বক্সি লক্ষ্মণ শাস্ত্রীর সাথে কালামস ফাদার জানাব জয়নাল আবদিন, তার যে বন্ডিংটা আছে, এই জায়গাটা নিয়ে প্রশ্ন আছে। অথবা এরকমও প্রশ্ন হতে পারে, the routine of কালামস ফাদার during his old age, যেটা আমি একটু আগে বলেছি, how কালামস ফাদার influenced him, এই অংশের এইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। তাহলে আমরা হয় সেন্টেন্স তুলে, অথবা ডাইরেক্ট কোনো দুটো পার্টে বা 3টে পার্টে ডাইরেক্ট কোশ্চেন হতে পারে। তাহলে এগুলোর ক্ষেত্রে মেন বিষয় হচ্ছে পয়েন্টসগুলোকে মনে রাখা, এবং যেটা আমরা শুরুতেই বলেছি, যে যত বেশি টেক্সটটাকে ফলো করে অ্যান্সার করতে পারবে, তার তত নাম্বার কিন্তু বেশি হবে, এবং সে কিন্তু অনেক টু দি পয়েন্ট অ্যান্সারও দিতে পারবে যথাযথ। আমার তো মনে হয় এই 4টে যে প্রোজ পিস রয়েছে, তার মধ্যে টেক্সচুয়াল যে ব্যাপারটা সবচেয়ে বেশি যদি কোথাও তুলে দেওয়া যায়, তাহলে সেটা এই টেক্সটই অবশ্যই স্ট্রং রুটস অবশ্যই। তোমরা একমাত্র স্পিরিচুয়ালিটির জায়গাটা বাদে বাকিগুলো কিন্তু খুব একটা কঠিন নয়, মনে রাখাও কঠিন এবং লেখাটাও কিন্তু তুলনাভাবে অনেক সহজ। ফলে তোমাদের প্ল্যানিং করে কিন্তু এগুলোকে এগোতে হবে। এবার আমরা চলে যাব 3 নম্বর টেক্সট, থ্যাংক ইউ ম্যাম, যেটা ল্যাংস্টন হিউজের লেখা একটা অসাধারণ গল্প, ইজ এ স্টোরি অফ রিফরমেশন, পরিবর্তনের গল্প, অর্থাৎ হাউ রজার ওয়াজ রিফর্ম বাই মিসেস জোন্স। এখানেও যদি আমরা একটা ব্রেকআপ করে নিই, প্রথমে আমরা দেখব যে রজার্স ফেল্ড অ্যাটেম্পট টু স্ন্যাক দ্য পার্টস অফ মিসেস জোন্স, অর্থাৎ মিসেস জোন্সের পার্স ছিনতাই করতে গেছিল, and he was caught red-handed by that powerful lady. তারপর that lady dragged him home, and quite surprisingly he was not punished at all, তাকে শাস্তি দেওয়া হলো না, rather the lady took care of him, guided him, gave him food, and also before bidding him goodbye, Mrs. Jones gave him some important lessons of life. এই জায়গাগুলো তাহলে প্রত্যেকটাই একটা অন্তর ব্রেক করে রাখতে পারো, একটা পার্ট করে ভাবতে পারো। তাহলে সেই ভেবে ওখানকার যে ইম্পর্টেন্ট লাইন্স যেগুলো আছে, সেই জায়গাটার উপরে তোমরা একটু প্র্যাকটিস করে রাখতে পারো। যেমন ইউ গোনা টেক মি টু জেল, এই যে কথাটা সেটা রজার মিসেস জোন্সকে বলছে, এই জায়গাটার উপরে একাধিক প্রশ্ন হতে পারে। বা I would teach you right from wrong, এটা মিসেস জোন্স বলছেন, এবং এখানে একটা প্রশ্ন আসতে পারে, was Mrs. Jones able to teach Roger what she wanted to teach? তিনি কতটা সফল হয়েছিলেন রজারকে শেখাতে? তাহলে এগুলো কিন্তু কয়েক বছর ধরে এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসছে ঘুরিয়ে ফিরিয়ে। বা আরেকটা জায়গা আছে যে ক্যারেক্টার বেসড একটা কোশ্চেন হতে পারে, যেমন আমি একটা লাইনটা বলছি অলরেডি, ইটস আ মোর সান,
এই লাইনটা তুলে একটা প্রশ্ন এসেছে গতবারে, কিন্তু আমি একটা অন্য প্রশ্ন বলছি যে explain the character of Mrs. Jones in the light of the above comment. এই যে মাদারলি অ্যাফেকশন, এক্স্যাক্টলি তার যে একটা তার চরিত্রের একটা অন্য দিক ফুটে উঠেছে এই জায়গাটার উপরে, অর্থাৎ ক্যারেক্টারের ওই দিকটার উপরে তোমাকে কনসেন্ট্রেট করতে হবে। তো এইভাবে আমরা কিন্তু যদি আগে থেকে প্ল্যানিং করে যাই আমাদের পক্ষে উত্তরটা লেখানো ইজি হয়ে যাবে। কারণ উইদাউট প্রপার প্ল্যানিং ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যান্সার করা কিন্তু বেশ ডিফিকাল্ট, এটা অন দ্য স্পট করা সম্ভব না। তোমরা টেস্ট পেপারগুলো ফলো করলেই বুঝতে পারবে যে গত বছরে যে প্রশ্নগুলো ছিল মোটামুটি আমরা সেগুলোকে বাদ দিয়ে ভাবতে পারি, সেগুলোকে বাদ দিয়ে, এবং দেখবে 2023, 2022, 2021 এই ধরনের যে প্রশ্নগুলো যেগুলো এসছে, যেগুলো আমি অলরেডি আলোচনা করছি, আমরা মোটামুটি এগুলোকে নিয়ে কনসেন্ট্রেট করলে খুব একটা অসুবিধা হবে না কমন পেতে। বেশ, তাহলে স্যার আমরা এবার ফোর্থ যে প্রোজ 3 কোশ্চেন সেখানে চলে যাবো। 3 কোশ্চেন্সকে আমরা বলি একটা প্যারাবল, একটা ডাইডাক্টিক স্টোরি, অর্থাৎ একটা গল্প যার মধ্যে একটা নীতি কথা আছে। তো লিও টলস্টয়ের বিখ্যাত গল্প এটা আমরা জানি। তো এই গল্পটা কিন্তু কম্পারেটিভলি সিম্পল, খুব ভেরি সিম্পল স্টোরি। তো আমরা দেখবে যদি এটাকেও যদি আমরা কতগুলো পার্ট করে ভেবে নিই, প্রথমেই আমরা দেখবো জার্স 3 কোশ্চেন, যে 3টে প্রশ্ন তার মনে এসেছিল। তারপরে আমরা দেখবো সেকেন্ড পার্টে দ্য জার্স কোয়েরিজ, সেই ব্যাপারটা তিনি কিভাবে স্যাটিসফাই করেছিলেন, করতে চেয়েছিলেন দ্য লার্নেড মেন, অর্থাৎ জ্ঞানী গুণী ব্যক্তিরা, বা দে ওয়্যার কমপ্লিটলি ফেলড টু স্যাটিসফাই হিজ কোয়েরিজ, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। দেন হি মেট এ হারমিট হু ওয়াজ রিনাউন্ড ফর হিজ উইজডম। থার্ড পার্ট যদি আমরা যাই তাহলে হারমিটের সাথে তার ইন্টারঅ্যাকশন যেটা হয়েছিল, তার সাথে দেখা, তার সাথে কথাবার্তা, এবং তারপরে আমরা দেখব suddenly he and the hermit both met a bearded man who was already injured. সেই bearded ম্যানের সাথে জারের যে ইন্টারাকশনটা হলো সেই জায়গাটা একটা আছে। মানে at the end how Zar's queries were solved by hermit himself through some practical examples, একদম বাস্তব কিছু উদাহরণ দিয়ে যেভাবে সন্ন্যাসী জারের এই 3টে বেসিক কোশ্চেন্স উত্তর দিলেন, সেটা দিয়ে কিন্তু গল্পটা শেষ। তো এখানেও যদি আমরা দেখে নিই বেশ কিছু জায়গা আছে যেটা আমরা নিয়ে একটু আগে থেকে প্ল্যান করে যেতে পারি, যেন হোয়াট আর দ্য জার্স 3 কোশ্চেন্স, এটা তো বেসিক কোশ্চেন। কারণ আগের বারে হাউ দ্য জার টুক কেয়ার অফ দ্য উন্ডেড ম্যান, এই জায়গাটার উপর প্রশ্ন ছিল, তাহলে আমরা ধরে নিতে পারি প্রথম দিক থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু সব থেকে বেশি। যেমন একটা লাইন ছিল all the answers being different the Tsar agreed with none of them. তো এখান থেকে প্রথম পার্ট হবে what were the 3 questions of the Tsar, what were the answers, what were the answers এটা হতে পারে, অথবা তার মাঝে একটা জায়গা হতে পারে whom did the Tsar first meet to satisfy his queries, এবং তারপরে why was he not satisfied with the answers and then what did he do। আচ্ছা, তাহলে এরকম 4টে পার্ট, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে ফার্স্ট পার্টের জন্য 3 নাম্বার, তারপরে হয়তো 1 1 1 থাকতে পারে। তাহলে এই ধরনের এভাবে আউট অফ 6 এভাবে আমরা ব্রেকআপটা আমরা দেখে নিই। এছাড়াও যেটা আমি বলেছি ইন্ট্রোডাকশন বিটুইন দ্য বিয়ার্ডেড ম্যান এন্ড দ্য জার, এখানেও কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে। যেমন ধরো এমন হতে পারে যে হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার, কি কেন তিনি শত্রু হয়েছিলেন। তারপরে ধরো হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার টু ডু, কি শপথ নিয়েছিলেন, অর্থাৎ জারের বিরুদ্ধে প্রতিশোধের যে শপথের কথা বলা হচ্ছে। দেন হোয়াট ডিড হি প্রমিস at the end when the Tsar saved his life। তো এইরকম যে জায়গাগুলো, অর্থাৎ সেন্টেন্স তুলে প্রশ্ন হতে পারে, অথবা কোনো পার্টিকুলার একটা জায়গার উপর থেকে এইরকম 3টে 4টে কোশ্চেন করে আমাদের কিন্তু 6 নম্বরের একটা কমপ্লিট করা হয়, মানে ডেসক্রিপটিভ কোশ্চেনটা তৈরি করা হয়। তাহলে মূল বিষয় যেটা প্রথম থেকেই বলা হচ্ছে যে এই জায়গাগুলোকে কিন্তু একটু দেখে যেতে হবে এবং পয়েন্টগুলোকে খুব ভালো করে মেমোরাইজ করতে হবে, বা একদম শেষে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড যে একটা সেন্টেন্স আছে যেটা হার্মিট বলেছেন জারকে, সেখানে একটা প্রশ্ন হতে পারে যে হু ইজ দ্য স্পিকার অ্যান্ড হাউ ডিড দ্য স্পিকার অ্যান্সার দ্য কোশ্চেন্স অফ দ্য পারসন স্পোকেন টু। অর্থাৎ এই যে পারসন স্পোকেন টু এই ওয়ার্ডটা কিন্তু অনেকে ভুল করো,
যার উদ্দেশ্যে বলা হচ্ছে সেটা ইংলিশে আমরা বলি দ্য পার্সনস পকেট বুক। অর্থাৎ এখানে জারের কথাই বলা হচ্ছে, জারের উদ্দেশ্যে বলেছেন হার্টবিট। তাহলে ওই সন্ন্যাসী কিভাবে জারের 3টে কোশ্চেনের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছিলেন থ্রু সাম প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। এই জায়গাটা নিয়ে কিন্তু আমরা ভালোভাবে যদি ব্যাখ্যা করতে পারি তাহলে ভালোই নাম্বার পেতে পারি এই জায়গাটা নিয়ে। তাহলে আমরা প্রশ্নটা কমপ্লিট করে ফেললাম। একদম স্যার। এবার কি পোয়েট্রি? অবশ্যই। এরপরে আমরা চলে যাব একইভাবে 4টে পোয়েম আছে আমাদের সিলেবাসে, আমরা 4টে নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা শুরু করব অন কিলিং এ ট্রি, গিয়ে প্যাটেলের বিখ্যাত কবিতা, যেটা হচ্ছে পুরোপুরি পরিবেশ সংক্রান্ত কবিতা, বা বলা যেতে পারে দিস পোয়েম ইজ এ প্রোটেস্ট এগেইনস্ট ডিফরেস্টেশন। বৃক্ষ ছেদন, যেভাবে গাছ ধ্বংস করা হচ্ছে তার বিরুদ্ধে যে কবিতা। এবং এখানে ইন্ট্রোডাকশনটা, কবিতার প্রত্যেকটা কবিতার ইন্ট্রোডাকশন ভালো করে দেখে রাখতে হবে। এইখান থেকে কিন্তু এমসিকিউ বা এসিকিউ এর শর্ট কোশ্চেনগুলো থাকে। যেমন ধরো এটা কি ধরনের কবিতা? ফ্রি ভার্স, অর্থাৎ এতে কোনো রাইম নেই, ছন্দ নেই, না গদ্য কবিতার যেটা একটা বৈশিষ্ট্য, ফ্রি ভার্স বলা হয়। আর সব থেকে বড় কথা, এই কবিতার যদি আমরা একটু পাঠ করে নিই, দুটো পাঠ আছে। অর্থাৎ হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য গ্রোথ অফ দ্য ট্রি ওভার দ্য ইয়ার্স, অর্থাৎ অনেক বছর ধরে কিভাবে গাছটা বৃদ্ধি হচ্ছে, কি স্টেপে গাছটা বেড়ে উঠেছে, and how was it finally killed, the process of the brutal process of killing the tree। এই দুটো পার্ট, এই বাইরে আর কোনো প্রশ্ন হতেই পারে না। তাহলে দুটো পার্টই যদি আমি পয়েন্টস গুলোকে একটু মেমোরিতে রেখে দিই, তাহলে আমি যে কোনো কোশ্চেনই আনসার করতে পারবো। ঠিক আছে? যেমন ধর and then it is done, একটা লাইন তুলে যদি প্রশ্ন হয়, what is being referred to here, it বলতে কি বোঝাচ্ছে। তারপর হচ্ছে when it is done and how it is done। how it is done মানে এখানে the process of killing the tree। বা অনেক সময় প্রশ্ন হয় how does the poem end, the poem ends in ironical tone। এই আইরনিক ব্যাপারটা, এটা কিন্তু আইরনিক্যাল পোয়েম, কারণ আইরনি এই জায়গাটাতেই আছে যে গাছ মানুষকে সাস্টেনেন্স দিচ্ছে, সবকিছু দিচ্ছে, সেই গাছেরই হচ্ছে খুনি হচ্ছে মানুষ। এখানে মানুষকে দেখানো হয়েছে অ্যাজ এ কিলার, যে ব্রুটাল কিলার অফ দ্য ট্রিজ। তো এখানেও কিছু ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশন আছে, লেপ্রাসাইড থেকে আরম্ভ করে মিনিয়েচার বস, এগুলো কিন্তু তোমাদের আলাদা করে দেখে যেতে হবে ফাদার শর্ট কোশ্চেন, বিশেষ করে এসে কি বলছো। ইভেন অনেক সময় লাইন দিলে প্রশ্ন হলে এই ওয়ার্ডগুলোকে এক্সপ্লেন করতে বলা হয়, আর্টস্কেপ, এক্স্যাক্টলি। এইগুলো কিন্তু আলাদা করে খুব ভালো করে দেখে যেতে হবে, এবং এটা ইংলিশে তোমাকে এক্সপ্লেন করতে বলা হতে হবে। এসে কিগুলো কিন্তু এরকমই প্রশ্ন ছাড়ছে। মোটামুটি তাহলে আমরা অনেক একটা দেখে নিলাম। আর এই প্রসঙ্গে বলি, দ্য পোয়েট্রি অফ আর্থ বাদে বাকি 3টে কবিতা, বিশেষ করে এই কবিতাটা এবং সেকেন্ড যে কবিতা স্লিপ ইন দ্য ভ্যালি, দুটোর টাইটেল আলাদা করে তৈরি করে যেতে হবে, কারণ টাইটেল প্রায়শই পরীক্ষা কিন্তু আসে। যদিও টাইটেলের একটা মাইনাস পয়েন্ট আছে যে মাত্র 6 নম্বর থাকবে, কোনো পার্ট মার্কিং থাকবে না, কিন্তু অ্যাটলিস্ট ইউ হ্যাভ গট এ অপশন। যখন তোমাদের অন্য কোশ্চেন আনকমন মনে হবে, তখন এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে হেল্প করতে হবে। এটা কিন্তু প্রথমেই মনে রাখতে হবে, আমি পার্ট কোশ্চেনটা যেমন ইম্পর্টেন্ট, তুমি এটা কিন্তু আমাকে এনশিওর করতে হবে আমি যেন জানি একদম। ইফ উই নো অল দ্য পার্টস ভেরি ওয়েল, দেন উই হ্যাভ টু অ্যান্সার। সেইভাবে আমাদের সিলেকশনটা হওয়া উচিত একদম। আদারওয়াইজ যদি 2 নাম্বার ছেড়ে যায়, তাহলে 4-এর মধ্যে আমি আর কত পাবো, এই ব্যাপারটা থাকছে। সেখানে হয়তো আমি 6টা পুরোটাই জানি, সেখানে আমি 4-5 পেতেই পারি। এরপরে আমরা চলে যাব অ্যাসলেপ ইন দ্য ভ্যালি। এটা কিন্তু একটা সনেট, একটা অদ্ভুত বিষয়। একমাত্র অন কিলিং এ ট্রি বাদে প্রতিটা কবিতায় কিন্তু সনেট। আর অ্যাসলেপ ইন দ্য ভ্যালি, এটা সবথেকে প্রথম মনে রাখতে হবে, ইট ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। অর্থাৎ প্রথমে বিউটিফুল বা পিক্টোরিয়াল ডেসক্রিপশন অফ নেচার, অর্থাৎ দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা প্রকৃতির বর্ণনা, যে প্রকৃতির কোলে দ্য ইয়ং সোলজার লাইজ অ্যাসলিপ। এবং একদম শেষে আমরা দেখব 2 রেড হোলস এর কথা বলা হচ্ছে। ইটস এ কমপ্লিট শক, দ্য রিডার এনকাউন্টারস এ শক। এখানেই কিন্তু কবির সার্থকতা, যে তিনি একদম শেষ লাইনে কবির মূল বিষয়টা তুলে ধরেছে, অর্থাৎ যেটা হচ্ছে কিভাবে অল্প বয়সী মানুষজন মারা যায়, ইয়ং সোলজার্স আর কিলড মার্সিলেসলি ইন দ্য ব্যাটলফিল্ড। তো এখানেও যদি আমরা দেখি, বেশ কিছু ইম্পর্টেন্ট লাইনস আছে। যেমন আমি শুরুতেই যেটা বললাম, যে ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes,
এখানে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ টু রেড রুলস, এটাকে ব্যাখ্যা করলাম। তারপরে এখানেই আসছে দ্য পোয়েটস অ্যাটিটিউড টু ওয়ার্ড, অর্থাৎ হোয়াট অ্যাটিটিউড টু ওয়ার্ড দ্য পোয়েট ইজ এক্সপ্রেসড থ্রু দিস লাইন। সেই জায়গাটা আমাদের এক্সপ্লেন করতে হবে যে কিভাবে, যেটা আমি আগেই বলেছি, যে কিভাবে মার্সেলেস কিলিং হয় ব্যাটল ফিল্ডে, আর অল্প বয়সী সৈন্যরা তার প্রিম্যাচিওর ডেথ, অকাল মৃত্যু ঘটে। এই পয়েন্টগুলোকে ফ্রম দ্য ক্লোজ রেফারেন্স টু দ্য টেক্সট, এই পয়েন্টগুলোকে কিন্তু লিখতে হবে। এখানেও আমি বারবার বলবো টেক্সটটাকে খুব মাইন্ডলি ফলো করো। অ্যান্সার স্যারেরা যখন অ্যান্সার দেখবেন, তুমি কতটা টেক্সটটাকে ফলো করতে পেরেছো সেইটাকে কিন্তু দেখা হবে। এবং এছাড়াও একাধিক কোশ্চেন আছে এখান থেকে, যেমন আমি অলরেডি বলেছি সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, আর একটা লাইন আছে হিজ মাইন্ড ইজ লাইক এন ইনফ্যান্টস। এই লাইনটার উপরে কিন্তু একাধিক যা প্রশ্ন হতে পারে। এই যে কম্পারিজনটাকে এক্সপ্লেন করতে বলতে পারে, কেন ইনফ্যান্টের সাথে সৈন্যটির হাসির তুলনা করা হয়েছে। তাহলে এইসব গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে আমাদের একটু আগের থেকে দেখে যেতে হবে। আর মোটামুটি কবিতার খুব সিম্পল পোয়েম। আর গতবারে হাউ ডিড দ্য সোলজার লাই অন দ্য ভ্যালি অংশটা ছিল, তাহলে এটা বাদ দিলে, তো ওই জন্যই আমি বারবার বলছি ওই পোয়েটস অ্যাটিটিউড টু ওয়ার্ড এটার উপরে আলাদা করে কনসেন্ট্রেট করতে পারো। আচ্ছা, মোটামুটি আমরা খুব, যেহেতু আমাদের টাইম খুব শর্ট, এই কারণে আমরা জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছি। এরপরে আমরা পরের কবিতায় যাচ্ছি, সেটা হচ্ছে সনেট নাম্বার 18, Shall I compare thee to a summer's day by William Shakespeare। আমরা জানি এটা শেক্সপিয়ার সনেট, আর শেক্সপিয়ারের 154টা সনেটের মধ্যে এটা একটা খুব বিখ্যাত সনেট, আর বাদ বাকি দুটো হচ্ছে পেত্রাকান সনেট। এক্স্যাক্টলি। আর এখানকার মূল বিষয় হচ্ছে ইমর্টালিটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড বাই ইউজিং দ্য ভার্স। কবিতার মাধ্যমে তিনি কিভাবে তার প্রিয় বন্ধুকে অমর করে রেখেছেন, এটাই মূল বিষয়। তাহলে গতবার যদি ইমর্টালিটির উপরেই প্রশ্নটা যেখানে এসেছে, তো আমরা একটা জায়গার উপরে কিন্তু একটু ভালো করে গুরুত্ব দেব, সেটা হচ্ছে কম্পারিজন বিটুইন দ্য পোয়েটস বিলাভেড ফ্রেন্ড অ্যান্ড এ সামারস ডে, যেটা প্রথম লাইনে আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামারস ডে। আমি কি তোমাকে গ্রীষ্মের একটা দিনের সাথে তুলনা করতে পারি? মানে আমি পারি না, বিকজ ইউ আর সুপিরিয়র, ইউ আর সুপিরিয়র। এই কম্পারিজনটার উপরে ডিটেলস কিন্তু একটু দেখে যাবে, এই জায়গা থেকে আসার চান্স বেশি। তাছাড়াও এমনিতেও বেশ কিছু ইম্পর্টেন্ট খুব লাইনস আছে, খুব মেজর লাইনস আছে, সেগুলো আমরা একটু দেখে যেতে পারি। যেমন বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, এখানে ইটারনাল সামার মধ্যে কি বোঝানো হয়েছে, আর হোয়াই উইল ইট নট ফেড, মানে এখানে কিন্তু ইমর্টালিটি প্রশ্ন, কারণ কবিতার থিমটাই তো ইমর্টালিটি। সুতরাং এই জায়গাটাকেও আমরা কিন্তু ওভারলুক করবো না, যদিও আমি ফার্স্ট পার্টটাকে বেশি গুরুত্ব দিতে বললাম। আর এখানেও বেশ কিছু আগের কবিতাগুলোর মতোই বেশ কিছু ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশনস আছে, সেগুলো কিন্তু আলাদা করে ওয়ার্ড মিনিংগুলো বুঝে যেতে হবে ফর দ্য শর্ট কোশ্চেন। যেমন শুরুতে আমরা বলছি আই অফ হেভেন, এই জায়গাটা, এইরকম বেশ কিছু জায়গা আছে, সেগুলো কিন্তু তোমাদের একটু দেখে যেতে হবে। যেমন টেম্পারেট যে ওয়ার্ডটা আছে, দ্য ওয়ার্ড মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এই যে মিনিং গুলো, এইগুলো একটু দেখে গেলে বা ইটারনাল সামারটার মিনিংটা আলাদা সাথে কি বোঝাতে চেয়েছে। এই যে যাবার ডেথ নিয়ে যে একটা লাইন আছে, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে, সেগুলো একটু আলাদা করে আমাদের মিনিংগুলো কিন্তু বুঝে যেতে হবে। এবার বাকি থাকলো দ্য পোয়েট্রি অফ আর্থ, যেটা জন কিটসের খুব বিখ্যাত কবিতা, নেচার পোয়েট্রি বলা যেতে পারে, নেচার পোয়েম, এবং এটাও কিন্তু একটা সনেট। আর এই কবিতা জাস্ট দুটো পার্ট। একটা পার্ট কি, দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য গ্রাসহপার ডিউরিং সামার, গ্রীষ্মে ঘাস পরিয়ের কার্যকলাপ, এবং ডিউরিং উইন্টার দ্য শ্রিল ভয়েস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ দ্য ক্রিকেট। তাহলে এই দুটো জায়গা, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্টরা, তোমরা যারা বিভিন্ন টেস্ট পেপার ফলো করছো দেখতেই পাবে, এখান থেকে কিন্তু ব্রড কোশ্চেন লেখাটা অনেক ইজি, কারণ এখানে খুব বেশি কোশ্চেন হওয়ার সম্ভাবনাই নেই। কারণ ধরো, কারণ সব থেকে গুরুত্বপূর্ণ যে তুমি আমি বললাম, ধরো একটা প্রশ্ন বলছিলাম, হোয়াট পিকচার অফ দিস সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ অ্যান্ড হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার। অর্থাৎ গ্রীষ্মের কোন ছবিটা এখানে ফুটে উঠেছে
যেটা মূলত অ্যাক্টিভিটিস অফ দ্য গ্রাসহপার। আর এই ছবিটাকে কবি শীতকাল অবধি কিভাবে নিয়ে গেছে উইদাউট এ ব্রেক, কোন রকম ব্রেক ছাড়াই, অর্থাৎ যেটাকে প্রমাণ করছে দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ অলওয়েজ অ্যালাইভ। তাহলে যা দুটো জায়গা। বা আবার এমন প্রশ্ন হয়, হাউ ডাজ কিডস সে দ্যাট হিজ পোয়েট্রি নেভার সিজেস, অর্থাৎ কিভাবে কবি প্রতিষ্ঠা করছেন এই বিষয়টাকে যে তার কবিতা কখনোই শেষ হবে না। তাহলে একদম এটা আসলে কবিতার সাবস্ট্যান্স। মানে এই কবিতা বা দেখতে গেলে প্রতিটা কবিতারই তোমরা সাবস্ট্যান্সটা খুব ভালো করে দেখে যাবে, অর্থাৎ মূল থিম, যেটা আমি বলেছিলাম প্রথম দুটো কবিতা অন কিলিং এ ট্রি, আসলিম ইন দ্য ভ্যালি, এবারে কিন্তু টাইটেলটা ইম্পর্টেন্ট। তাহলে আমি যদি থিমটা জানি, টাইটেলটা অ্যান্সার করা অনেকটা ইজি। বা আমি কোনো জায়গা থেকে যদি কোনো লাইন তুলে প্রশ্ন হয়, মূল থিম থেকে তো আমি বিচ্যুত হব না, সেটাকে আমার ফলো করতে হবে। তাহলে এই জিনিসগুলো যদি আমরা মাথায় রেখে এগোই, আমাদের প্রিপারেশনটা কিন্তু অনেক বেশি সায়েন্টিফিক হবে এবং সেক্ষেত্রে আমি উত্তরটা আরো নিখুঁতভাবে লেখার সম্ভাবনা রয়েছে। বেশ, আমরা তো প্রোজ এবং পোয়েট্রি শেষ করলাম, এরপর তাহলে ড্রামাতে যাব। বেশ, আমরা তো প্রোজ এবং পোয়েট্রি নিয়ে আলোচনাটা মোটামুটি সেরে ফেললাম, যদিও আমরা খুব অল্প জাস্ট টাচ, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিতে একটু সহায়তা, এটাই আমাদের লক্ষ্য। আমরা চলে যাব একমাত্র যে ড্রামা রয়েছে সেই ড্রামাতে। স্যার, হ্যাঁ, তোমাদের তাহলে অলরেডি দ্য প্রপোজাল নাটকটা তোমরা অলরেডি পড়েওছো, প্র্যাকটিসও করেছো। আর স্যার শুরুতেই এটা বলেছেন নাটকটা কিন্তু পড়তে হবে। আমরা অনেক সময় সহায়িকা বই বা হেল্প বুকগুলো জাস্ট পড়ে তৈরি করে নিই। আমি কিন্তু একটা কথা বারবার বলছি, যে স্টুডেন্টরা বেশি নাম্বার পেতে চাইছো তাদের কিন্তু টেক্সটটাকে অবশ্যই পড়তে হবে। এখনো যথেষ্ট সময় আছে, সবে আজকে দেখতে গেলে 26 জানুয়ারি, 26শে জানুয়ারি আজকে, তো এরপরে এখন অনেক সময়, তো সেই সময়টাকে তোমরা কাজে লাগাও। আর যেহেতু ইংলিশ পরীক্ষাটা 5 মার্চ হচ্ছে, টেক্সট পড়ার জন্য কিন্তু অ্যাম্পল টাইম আছে। তো আমরা কেন লাইন আমরা টেক্সটটা পড়তে বলছি, কারণ এখানেও যে 3টে প্রশ্ন থাকবে আমরা অলরেডি জানিয়ে দিয়েছি বা তোমরাও জানো, তার মধ্যে অন্তত 2টো কোশ্চেন লাইন তুলে হয়, অন্তত 2টো কোশ্চেন। তাহলে বুঝতেই পারছো, আমি যদি টেক্সটটাকে না ফলো করি তাহলে আমি কিভাবে ওই কোশ্চেন অ্যান্সার করব। ঠিক, তো প্রথমেই আমি বেসিক কতগুলো জায়গা বলি। একটা নাটক থেকে যখন উত্তর আমরা লিখব, নাটকের যে মেন ক্যারেক্টার তাদের স্পেলিং গুলো যেন আমি কোনোভাবেই ভুল না হয়, অর্থাৎ সুবুকভ, লোমভ আর নাটালিয়া, এটা 3টে মেন ক্যারেক্টার্স, এগুলোর কোনোভাবেই যেন স্পেলিং মিস্টেক না হয়। এবং দ্য প্রপোজাল বাই আন্তম চেখভ, CHEKHOV। ইভেন আমি অনেক স্টুডেন্টকে দেখেছি, যেহেতু ইন্ট্রোডাকশনে নাট্যকারের নাম দিতেই হয়, চেখভ বানানো ভুল করে। এটা কিন্তু একটা মারাত্মক ভুল, কারণ তোমার সম্বন্ধে ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। তোমার এক্সামিনের সম্বন্ধে ইউ হ্যাভ টু প্রেজেন্ট এ গুড ইমপ্রেশন। সেইখানেই যদি তুমি মাইনাস পয়েন্ট পেয়ে যাচ্ছ অলরেডি, তাহলে বুঝতেই পারছো ওভারঅল তোমার মার্কিংটা কোথায় যাবে। তো এইটা মাথায় রেখে যদি আমরা এগোই, তো এখানেও বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে। যেমন প্রথমেই বলে দিই, একটা কিন্তু স্টক কোশ্চেন আসবে ক্যারেক্টারের উপরে। গত কয়েক বছরের ট্রেন্ড যদি আমরা অ্যানালাইজ করি, তো গতবারে সুবুকভের ক্যারেক্টার এসে গেছিল, তাহলে এবারে ইম্পর্টেন্ট দ্য ক্যারেক্টার অফ লোমভ অ্যান্ড নাটালিয়া। এইটা তৈরি করে দিতে এই জন্যই বলবো, যদি কোনো কারণে কোনো আনকমন কোনো লাইন তুলে প্রশ্ন হয়, অ্যাটলিস্ট ইউ হ্যাভ এ প্ল্যান বি। একদম সবসময় মনে রাখতে হবে প্ল্যান বি আমাদের যেন থাকে, অর্থাৎ একটা যদি ফেলিওর করে তখন অন্যটা দিয়ে আমরা চেষ্টা করবো অ্যান্সারটা দেওয়ার। তো এছাড়াও বেশ কিছু জায়গা আছে, বেশ কিছু ইম্পর্টেন্ট লাইন আছে যেটা আমরা প্র্যাকটিস করে যাবো। যেমন ধরো নাটালিয়ার ক্যারেক্টারের রিলেটেড একটা লাইন আছে, শি ইজ এ লাভসিক ক্যাট, হু সেড দিস অ্যান্ড টু হুম। এটা অ্যাকচুয়ালি বলেছেন সুবুকভ, লোমভকে বলেছেন। এবং এখানে যার সম্বন্ধে বলা হচ্ছে, অর্থাৎ elucidate the character of the person about whom the speaker said this। সেক্ষেত্রে আমাকে নাটালিয়ার ক্যারেক্টারের ওই দিকটা তুলে ধরতে হবে, ওই লাভ সিক ক্যাট কথাটা কতটা ঠিক বা কতটা ভুল। কারণ আমরা জানি লাভ সিক মানে প্যাশনেট অ্যাবাউট লাভ, কিন্তু আমি যদি কোটা নাটকটাকে এক্সপ্লেন করি বা দেখে নিই, তা দেখবো নাটালের মধ্যে রোমান্টিসিজম একবারেই নেই। অর্থাৎ আমরা কাউন্টার করব, এই যে
কমেন্টটা কিন্তু রং কমেন্ট। এইটাকে এই অ্যাপ্রোচ, অর্থাৎ প্রপার অ্যাপ্রোচটা কিন্তু দরকার, কিভাবে আমি উত্তরটা লিখব। এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন তোমরা জানো, অলরেডি ফেস করছো, যেমন ধরো ব্রিং হিম ব্যাক, and it's impossible for me not to marry। একদম শুরুর দিকে লোমাবের একটা সলিলোকুই আছে, যেটা নিজেই কথা বলছে নিজের সাথে, সেক্ষেত্রে এই লাইনটা আছে, and it's impossible for me not to marry। বা ধরো গতবারে হান্টিং ডগের উপর একটা কোশ্চেন এসেছিল, হান্টিং ডগস, ফলে এবার ধরে নিতে পারি আরেকটা যে ম্যাটার অফ ডিসপিউট অক্সেন মেডোস, এইটার উপরে প্রশ্ন আসার চান্স আছে, মানে ওই রিলেটেড যে অংশটা, যেমন একটা লাইন আছে অক্সেন মেডোস ওয়্যার ওয়ান্স দ্য সাবজেক্ট অফ এ ডিসপিউট, এই লাইন তুলে কিন্তু বেশ কিছু প্রশ্ন হয়। এই জায়গাগুলো আমি তোমাদের দেখে যেতে বলছি। বা শুরুর দিকে একটা জায়গা আছে, খুব বলা যেতে পারে খুব ডিসপারেজিং রিমার্ক বাই শুভকব, গো দেয়ারস এ মার্চেন্ট কাম ফর গুডস। অর্থাৎ শুভকব তার মেয়ে নাটালিকে বলছে একজন বণিক এসছেন, ব্যবসায়ী এসছেন, ফলে তখনকার যে সোসাইটিতে যেভাবে নারীদের সম্বন্ধে যে অ্যাটিটিউডটা ছিল, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ, তাদেরকে পণ্য হিসাবে দেখা হতো, কমোডিটি হিসাবে দেখা হতো। এইটা নিয়েও কিন্তু এক দু লাইনের একটা উত্তর লিখতে হতে পারে। ফলে এইসব গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আগে থেকে না দেখে গেলে খুব ডিফিকাল্ট হবে তোমাদের অ্যান্সার করা। বা স্টক কোশ্চেন হিসাবে বলা যেতে পারে এইটা যে ফার্স হিসেবে কতটা সফল, হাউ সাকসেসফুল ইজ দ্য প্রপোজাল অ্যাজ এ ফার্স, কারণ এটা একটা ফার্স, এটা একটা এক ধরনের কমেডি, যেটা খুব যেখানে খুব ক্যারেক্টারগুলো এক্সাজারেটেড, এই ফার্সে যে বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে, বা ইমপ্রবাবল সিচুয়েশন, এই যে বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আমি তোমাদের দেখে যেতে বলবো। তবে আমার কিন্তু পার্সোনাল চয়েস, ইউ হ্যাভ টু অ্যান্সার দোজ কোশ্চেন্স which are past part questions and which are based on a particular sentence। এইগুলোকে কিন্তু বেশি করে করবে, এগুলো থেকে নাম্বার পাওয়ার চান্স সব থেকে বেশি। তাহলে আমরা মোটামুটি নাটকটা কিন্তু কমপ্লিট করলাম। তাহলে আমরা 6 প্রোজ থেকে 6-6-12, পোয়েম থেকে 6-6-12, আর ড্রামা থেকে 6 নম্বর, টোটাল আমরা আলোচনা করলাম 30 নম্বর। এবং শুরুতে আমরা 20 মার্কস ডিসকাস করে নিয়েছি, তাহলে 80 নম্বরের মধ্যে বাকি থাকলো 30 নম্বর। তাহলে এবার আমরা চলে যাব গ্রামার। গ্রামার মানে টেক্সচুয়াল গ্রামার, তোমরা সবাই জানো। গ্রামারের ব্রেকআপটা কিরকম, 6 নম্বর থাকে ডু অ্যাজ ডাইরেক্টেড, যার মধ্যে থাকতে পারে, অবশ্যই থাকবে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, স্প্লিটিং, জয়নিং, ট্রান্সফরমেশন, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, মোটামুটি এগুলোই ট্রেড। আর এগুলো প্রত্যেকটাই ধরে নিতে পারো পোয়েট্রি থেকে থাকার চান্স প্রায় নেই বললেই চলে। মূলত প্রোচ অনেক সময় নাটক থেকে একটা দুটো লাইন তোলা থাকতে পারে। তাহলে এই যে 6 নম্বর কিন্তু অঙ্কের মতো নাম্বার। আমরা সবাই জানি গ্রামারে যদি খুব পারফেক্ট লিখতে পারো, গ্রামারে আমরা জানি দুটো জিনিস মনে রাখতে হবে, এখন ট্রান্সফরমেশন, সেক্ষেত্রে রুল যেমন ইম্পর্টেন্ট, মিনিংটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি যে অ্যান্সারটা করছো, মিনিংটা যেন কোনোভাবে না চেঞ্জ হয়, আর বেসিক রুলস যেগুলো আছে সেগুলোকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে। তাহলে এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করতে পারো, তাহলে সেক্ষেত্রে পুরো নাম্বার না পাওয়ার কোনো কারণ নেই। আর এখানে কিন্তু মনে রাখবে সবাই, গ্রামারে একটা ভুল মানে কিন্তু 0, দেয়ার উইল বি নো মার্সি অন দ্য পার্ট অফ দ্য এক্সামিনার। ওনারা কিন্তু ছোটখাটো ভুলে ক্ষমা করবেন না। এই জন্যই বারবার যদি তোমার টেস্ট পেপারগুলো সলভ করো, অবভিয়াসলি উইল গেট কমন কোশ্চেন্স, কমন পেয়ে যাবে একদম। এরপরে 3 নম্বরের থাকে আর্টিকেল এন্ড প্রিপোজিশন, টেক্সট 6টা শূন্যস্থান থাকে, এবং তোমাদের উত্তর লিখবে তোমরা কমা দিয়ে লিখবে, দাগ নম্বর দিয়ে, কারণ তোমাদের তো আর ওখানে প্রশ্ন তোলার কোনো প্রশ্নই আসছে না, শুধু দাগ নম্বর দিয়ে অ্যান্সার। এবং এক্ষেত্রে বলে দিই, গতবারে স্ট্রং রুটস থেকে আর্টিকেল এন্ড প্রিপোজিশন এসেছিল, তাহলে আমরা ধরেই নিতে পারি বাকি যে 3টে টেক্সট আছে, অর্থাৎ 3 কোশ্চেন্স, থ্যাংক ইউ ম্যাম এন্ড দ্য আই সেড ইট, এই 3টে থেকে ভালো করে প্র্যাকটিস করা যায়। আর 1 নম্বর থাকবে কারেকশন অফ এরর, বিরাট অ্যাডভান্টেজ, এটা বেসিক্যালি একটা এমসিকিউ, 3টে অপশন থাকবে, সঠিক অপশনটা তোমাকে চুজ করে নিতে হবে। তাহলে গ্রামার ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, এবং যে স্টুডেন্টের বেস খুব ভালো, গ্রামারের প্রথম থেকে বেস থাকবে, তার পক্ষে 10-এ 10 পাওয়া কিছু ব্যাপারই না, কোনো সমস্যাই নেই। এবারে আমরা যাব পরের যে পার্টটা, সেটা হচ্ছে আনসিন।
আনসিন ক্ষেত্রেও আমি বলবো উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা তোমরা ভীষণ লাকি, তোমরা নিজেরাই মাধ্যমিকে দিয়ে এসছো, মাধ্যমিকে নিয়ারেস্ট মিনিং ছিল যেটা অ্যান্সার করতে গিয়ে তোমাদেরকে প্রচন্ড প্রবলেম ফেস করতে হয়েছে, কোনো নিয়ারেস্ট মিনিং থাকছে না, তোমরা সবাই জানো। কি থাকবে? 4টে ট্রু ফলস এবং কোনো সাপোর্টিং স্টেটমেন্ট থাকবে না। তবুও বলবো ট্রু ফলসে কিন্তু অনেক স্টুডেন্টরা ভুল করো, খুব ভালো করে প্যাসেজটা পড়বে। প্যাসেজগুলো দুরকমই হতে পারে, ফার্স্ট পারসন ন্যারেটিভ হতে পারে, কোনো বিখ্যাত ব্যক্তির নিজস্ব আত্মজীবনী হতে পারে, অটোবায়োগ্রাফি, যেমন অনেক সময় অনেকবার এসছে রাস্কিন বন্ডের কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে প্রশ্ন এসছে। আবার কয়েক বছর ধরে নর্মালি কোনো প্যাসেজ আসছে, যেমন সত্যজিৎ রায়ের হয়তো কোনো লাইফ নিয়ে কিছু একটা পয়েন্ট, কোনো ফিল্ম নিয়ে কোনো আসতে পারে, ওই রকম কোনো বিখ্যাত ব্যক্তিদের কোনো একটা ফিচার নিয়ে কোনো আসতে পারে, কোনো এনভায়রনমেন্টের উপরে কোনো টপিকের উপরে আসতে পারে। এবং সেক্ষেত্রে প্রথমে 4 নম্বর যেটা আমরা ট্রু ফলস বললাম, এরপরে বাকি থাকবে 6 নম্বর। সেক্ষেত্রে 3টে আমরা বলি এসএকিউ, যেটা 30 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়। এবং বড় অ্যাডভান্টেজ হচ্ছে বেশিরভাগই দেখা যাবে প্রায় টেক্সট থেকে লাইন তুলেই আমরা উত্তর করে দিতে পারি। একটু হয়তো সামান্য 2-1টা ক্ষেত্রে আমাদের নিজস্ব 2-1টা ওয়ার্ড ইউজ করতে হতে পারে বা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারে। খালি একটা কথাই আমি কেয়ারফুল থাকতে বলবো, ফার্স্ট পারসন ন্যারেটিভ যদি হয়, অর্থাৎ ধরা যাক রাস্কিন বন্ডের কোনো অটোবায়োগ্রাফি, সেক্ষেত্রে তুমি আই বা উই বলে লিখেছেন, তুমি যখন অ্যান্সার করবে ইউ হ্যাভ টু রাইট ইন থার্ড পারসন, হি বা সি বা দে, এইভাবে লিখতে হবে। আর অবশ্যই কোনো পয়েন্ট কিন্তু বাদ দেবে না। ওখানে প্রশ্নটা পড়ে যতগুলো অ্যাভেলেবল পয়েন্টস আছে, পয়েন্ট বাদ যাওয়া মানে নাম্বার কিন্তু ডিডাক্টেড হবে। আদারওয়াইজ একটা স্টুডেন্ট যদি ঠিকঠাক প্র্যাকটিস করে, আনসিনে 10-এ 10 পাওয়াটা খুব কঠিন কাজ নয়। এটা আমরা বিভিন্ন বছরই দেখেছি এবং আমরা পাচ্ছি, এবং খুব যেহেতু ইজি, মোটামুটি ইজি কোশ্চেন হবে বলে আমরা আশা রাখছি আনসিনের ক্ষেত্রে অন্তত। এবার সবশেষে রাইটিং নিয়ে যেটা বলবো, বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে আইদার রিপোর্ট রাইটিং অথবা লেটার রাইটিং। রিপোর্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, রিপোর্ট মানে কিন্তু অ্যাক্সিডেন্ট বেসড রিপোর্ট নয়, যেটা মাধ্যমিকে থাকে। এখানে মূলত ইভেন্ট রিপোর্ট, যেমন ধরো ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, স্কুল রিলেটেড টপিকস ধরা যেতে পারে। তোমরা স্কুল এক্সকারশনে গেছো, সেটা নিয়ে তোমার কোনো একটা রিপোর্ট লিখতে হবে, অথবা ফেয়ারওয়েল প্রোগ্রাম অফ এ রিটায়ার্ড টিচার, বা ধরা যাক আমাদের আর যে সমস্ত স্কুল বেস যে ঘটনা এগুলো হয়, যেমন কন্যাশ্রী ডে হতে পারে, ক্লিনিং ড্রাইভ ডিউরিং দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, সাইবার সেফটি আর এ নিয়ে একটা ড্রাইভ আসছে খুব শীঘ্রই, হতে পারে ওই জায়গায়, বা সেফ ড্রাইভ সেফ লাইট দিয়ে আমাদের যে পথ নিরাপত্তা নিয়ে অনেক সময় স্কুলগুলোকে ইনভলভ করে হয়। এইরকম বেশ কিছু কোশ্চেন একটু দেখে যেতে হবে, বা ওই ফরম্যাটটা সম্বন্ধে মাস্ট হ্যাভ এ গুড আইডিয়া। বা ধরো আমার মনে পড়ছে কোনো একটা সেমিনার হচ্ছে, হয়তো ইউথ ডে, ন্যাশনাল ইউথ ডে, মানে আমাদের বিবেকানন্দের জন্মদিনে একটা সেমিনার, অনেক স্কুলে একটা সেমিনার হয়, সেমিনারটাকে তোমার রিপোর্ট করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে ফরম্যাট খুব ইম্পর্টেন্ট, হেডিং দিতে হবে, বাঁ দিকে আগে প্লেস, তারপরে ডেট, প্লেস মানে স্কুলের জায়গার যে লোকেশনটা দিতে হবে, আর বাই দিয়ে স্টাফ রিপোর্টার নয়, বাই দিয়ে তোমার নাম, কারণ তুমি রিপোর্ট করছো। এই জাস্ট ফরম্যাটটাকে ফলো করো। আর এরপরে আমরা চলে যাব লেটার। লেটার মানে অফিসিয়াল আর বিজনেস লেটার, বা এডিটোরিয়াল লেটারটাও কয়েক বছর যদি ট্রেন্ড ফলো করি আমরা। তো এডিটোরিয়াল লেটার বেশ কিছু কমন যে প্রবলেম আছে, যেমন হচ্ছে মিস ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, সাউন্ড পলিউশন, এগুলো অনেক তোমরা করেছো এর আগে, ডিফরেস্টেশন, এইসব যেগুলো কমন প্রবলেম যেগুলো আছে, বা অ্যাক্সিডেন্টস ডিউ টু দ্য মিস ইউজ অফ মোবাইল ফোন, যেগুলো কমন ট্রেন্ড, এগুলোর উপরে কয়েকটা যদি আমরা প্রিপারেশন নিয়ে রাখি, তাহলে আমাদের পক্ষে উত্তর লেখাটা অনেক ইজি হয়ে যায়। এক্ষেত্রেও ফরম্যাট খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি অফিসিয়াল লেটারটা শুরু হয় বাঁ দিকে, একটা অ্যাড্রেস করতে হয়। যদি আমরা এডিটরকে দিয়ে শুরু করি, টু দ্য এডিটর দিয়ে শুরু করতে হবে, নিউজ পেপারের নাম, অ্যাড্রেস, মাঝে সাবজেক্ট, বাঁ দিকে স্যার বলে আমরা অ্যাড্রেস করব, নিচে ডান দিকে ইয়োর্স ফেথফুলি বলে শেষ করব, বাঁ দিকে প্রেজেন্ট। শুধুমাত্র মনে রাখবে, যদি হেডমাস্টার মশাইকে চিঠি লিখতে হয়, ইয়োর্স ফেথফুলি লেখা যাবে না, সেক্ষেত্রে ইয়োর্স ওবিডিয়েন্টলি। ইভেন এমন প্রশ্ন হবে, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার ফর দ্য কনস্ট্রাকশন অফ সাইকেল সেট,
অর্থাৎ স্কুলের বা ইমপ্রুভমেন্ট অফ স্কুল লাইব্রেরি এগুলো ঘুরিয়ে ফিরিয়ে একটা দুটো করে তৈরি করে যাওয়া ভালো, এবং এই ধরনের প্রশ্ন আসার কিন্তু চান্সই বেশি থাকে। আবার ধরো রাইট এ লেটার টু দ্য ব্যাংক ম্যানেজার ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য লস অফ ইউর পাসবুক, পাসবই হারিয়ে গেছে, অনেকেই কন্যাশ্রীর জন্য পাসবুক করতে হয়েছে। বা লেটার টু দ্য ওসি ফর দ্য লস অফ ইউর মাধ্যমিক মার্কশিট অ্যান্ড অ্যাডমিট কার্ড। এরকম অর্থাৎ একটা দুটো করে টাইপ যদি আমরা রেডি করে যেতে পারি, পরীক্ষায় আমরা যে কোনো কোশ্চেনই ফেস করতে পারবো। কারণ কখনো এটা বলা যাবে না যে রাইটিং সাজেশন ভিত্তিতে রাইটিং কোনো হয় না, কারণ রাইটিং এর স্কিল, এখানে এক্সামিনার তোমার স্কিলটাকে, পেপার সেটারে তোমার স্কিলটাকে টেস্ট করতে চাইছে, তুমি কতটা এটা লিখতে পারছো, একটা পার্টিকুলার কোশ্চেন অ্যান্সার হিসেবে কত সুন্দর করে লিখতে পারছো। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ফরম্যাটটার জন্য 2 নম্বর থাকে, ফরম্যাটে যেন কোনো ভুল না হয়, এবং টেন্সটা খুব ইকুয়ালি ইম্পর্টেন্ট। যেমন রিপোর্ট রাইটিং আমরা পাস্ট টেন্স ইউজ করব, আবার ফর্মাল লেটারে লেটার টু দ্য এইচএম আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি, এক্ষেত্রে পাস্ট টেন্সের ভূমিকাটা খুবই কম। তাহলে এইগুলোর ব্যাপারেও কিন্তু খুব কেয়ারফুল হতে হবে। আর এই টেন্স নিয়ে বলার ক্ষেত্রে আমি একটা বলে দিই একটা কথা, আগে হয়তো বলতে ভুলে গেছি। ডেসক্রিপটিভ কোশ্চেনের ক্ষেত্রে সেম টেন্সে অ্যান্সার লিখবে, যে কোশ্চেনই হোক না কেন, কখনো পাস্ট আর প্রেজেন্টটা মিশিয়ে না। এগুলো কিন্তু প্রত্যেকেই মনে রাখবে। আর একটা জিনিস আছে, প্রেসি, খুব কম স্টুডেন্ট এটা করে। তো প্রেসি সম্বন্ধে মোটামুটি বলা যেতে পারে যে প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের ওই অর্ধেক বা তার একটু কম রাখতে হবে, আর একটা টাইটেল দিতে হবে, আর অলওয়েজ থার্ড পার্সনে লিখতে হবে। কোনো এক্সাম্পল বা কোনো অ্যাডিশনাল কোনো কমেন্ট বা পয়েন্টগুলো রাখা যাবে, এগুলো বেসিক রুলস। তবে শুধুমাত্র সেই স্টুডেন্টদের প্রেসি অ্যাটেন্ড করা উচিত যারা যদি ইংলিশে খুব ভালো বেস আছে। আদারওয়াইজ আমি সাজেস্ট করবো আইদার লেটার নাহলে রিপোর্ট, এটার উপরে কনসেন্ট্রেট করতে হবে। বেশ, আমরা মোটামুটি স্যার 80 নাম্বার শেষ করেছি। অবশ্যই একটা জিনিস আপনার কাছ থেকে জেনে নেব, আমাদের স্টুডেন্টরা টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবে। আপনি প্রথমেই শুরুতেই বলেছিলেন আমাদের হাতে 3 ঘন্টা 15 মিনিট সময়, কতটা ওরা রিভিশনের জন্য রাখবে, আর এমনি বড় প্রশ্ন বা এমসিকিউ এসকিউর জন্য কতটা ডিভোট করবে সেটা জুড়ে। আচ্ছা, আমি একটা ভেবেছি, এটা আমার পার্সোনালি আমি একটা প্ল্যান করেছি, সেটা আমি বলতে পারি, তোমাদের শেয়ার করতে পারি। তোমরা এই কটা দিন টেস্ট থেকে মক টেস্ট দেবে, ওটাকে ফলো করে, তাহলে তুমি বুঝতে পারবে কোন জায়গাটা থেকে তুমি অ্যাডিশন করবে আর কোনটা ডিলিশনই বা করবে। তো প্রথমেই আমি বলি কোশ্চেন রিডিং খুব ইম্পর্টেন্ট। এই যে 15 মিনিটস তোমাদের দেওয়া হয়েছে, কখনোই অন্যকে দেখে তুমি কাজ করবে না। অর্থাৎ অন্য এক্সামিনিরা অর্থাৎ পরীক্ষার্থীরা যাই করুক, তুমি এটা করবে সিলেক্ট দ্য কোশ্চেন্স খুব ঠান্ডা মাথায়, বিশেষ করে ডিকিউ এর প্রশ্নগুলো সিলেক্ট করবে। কারণ ওই যে আমরা বলেছি 4টে কোশ্চেন, 4টেই কমন থাকে। আমি দেখবো কোনটা আমি খুব ভালো জানি আর কোনগুলোর প্রত্যেকটা পার্ট আমি জানি, সেইভাবে সিলেক্ট করবো। এই সিলেকশনের জন্য যথেষ্ট সময় দিতে হবে। আর সিলেকশনের সময় আমরা রাইটিংও সিলেক্ট করে নিতে পারি, রিপোর্ট লিখবো না লেটার লিখবো। এবং এক্ষেত্রে আমরা আরেকটা কিছু করতে পারি, আমরা একবার প্রশ্নগুলো ভালো করে পড়ে নিতে পারি। যখন এবার লিখতে যাব তখন কিন্তু আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে একদম। এবার আমরা কি করব, প্রশ্ন সিলেকশন হয়ে গেল, এবার আমরা প্রথমে শর্ট কোশ্চেনে যাব, এমসিকিউ এন্ড এসিকিউ। তো এমসিকিউ এন্ড এসিকিউ এর জন্য মোটামুটি তোমরা 30 মিনিট দিতে পারো। যদিও আমি জানি অনেক ভালো স্টুডেন্টরা 20-25 মিনিট করে ফেলতে পারে। আমি কেন সময় বেশি দিতে চাইছি, এসিকিউ গুলো যথেষ্ট কেয়ারফুলি লিখতে হবে, পয়েন্টগুলো যেন কোনো মিসিং না হয়, আর কোনো সেন্টেন্স কনস্ট্রাকশনে কোনো ভুল না হয়, আর অবশ্যই বি কেয়ারফুল অ্যাবাউট স্পেলিং মিস্টেকস। এরপরে আমরা ডিকিউ গুলো করবো। ডিকিউ গুলো অলমোস্ট আমরা বাড়ি থেকে অনেকে রেডি করে যাই, আমরা অলরেডি প্রিপেয়ার থাকি, তাহলে এটা অনেকটা লেখার সহজ হয়ে যাবে। শুধুমাত্র যে ডিকিউটা তোমাদের আনকমন মনে হবে সেটা পরে করতে পারো। আর এমনিতেই তোমরা আগে বলা হয়েছে এমসিকিউ এসিকিউ যে শুরুতেই যেহেতু তোমাদের ছক কাটা থাকবে, ওটা প্রথমে করাই সব থেকে বেশি ভালো। আর ডিকিউ এর যে 5টা কোশ্চেন, এর জন্য আমি তোমাদের বলবো অন্তত পক্ষে তোমরা 1 ঘন্টা টাইম দেবে, মানে পার কোশ্চেন। তাহলে এই 5টা যদি কোশ্চেন 10 মিনিট, 10 থেকে 12 মিনিট, কোনটা হয়তো আগে হয়ে গেল, যেটা একটু ভাবতে হচ্ছে, যেটা একটু সময় যেতেই পারে, তাহলে অলমোস্ট 1 আওয়ার। তারপরে আমরা চলে যাব গ্রামারে। গ্রামারে 10 নম্বর প্রিপারেশন থাকলে 15 মিনিটস এনাফ টাইম, 15 মিনিট। তারপরে আমরা চলে যাব রাইটিং। কেন রাইটিংটা বললাম, অনেক সময় হয়তো অনেকের কাছে আনসিনটা আনকমন মনে হতে পারে, তাহলে আনকমনটাকে আমরা নয় পরেই করি। তাহলে রাইটিং এর ক্ষেত্রে
আমরা মোটামুটি তো জানি কি ধরনের রাইটিং এক্সপেক্টেড, একটু ভেবে নিয়ে আমরা পয়েন্টগুলোকে মাথায় রেখে ফরম্যাটগুলোকে মাথায় রেখে লিখতে শুরু করে দিতে পারি। অর্থাৎ এখানে কিন্তু তোমায় ভাবতে হবে, পরে কিন্তু সিদ্ধান্তটা চেঞ্জ করবে না, তোমাকে আগেই সিলেকশন করে নিতে হবে। অনেক সময় অনেকে লেটার কেটে দিয়ে আবার রিপোর্ট লিখে টাইম কিন্তু অনেক ওয়েস্ট হয়, এটা যেন না হয়। আর থিঙ্ক বিফোর রাইট, লেখার আগে অ্যাটলিস্ট একদমই ভেবে নেবে যে কি পয়েন্টগুলোকে বেস করে আমি লিখতে চাও। আর সবশেষে আনসিন, আর আনসিনের জন্য আধ ঘন্টা যথেষ্ট, যেহেতু এখানে নিয়ারেস্ট মিনিং নেই। রাইটিং এর জন্য কতটা তাহলে? রাইটিং এর জন্য আমরা আধ ঘন্টা বা 25 মিনিট যথেষ্ট। আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবে যদি আমরা দেখি 15 মিনিট ফর কোশ্চেন রিডিং, আচ্ছা, তারপর হচ্ছে 30 মিনিটস ফর এমসিকিউ এন্ড এসএকিউ, 60 মিনিট ফর ডিকিউ, 15 মিনিটস ফর গ্রামার, 30 মিনিটস ফর রাইটিং and 30 মিনিটস ফর আনসিন। তবুও আমাদের 15 মিনিটস হয়ে যাচ্ছে, এবং আমি মনে করি যারা খুব ওয়েল প্রিপেয়ার তাদের জন্য আরো বেশি সময় তোমরা পাবে। ইংলিশে বেসিক্যালি টাইম প্রবলেম হয় না, ফলে সেই 15 মিনিটস বা যে এক্সট্রা টাইমটা তোমরা পাচ্ছ সেটা থরো রিভাইজ করো। বিশেষ করে দেখবে যে এই ক্ষেত্রে তোমরা প্রয়োজনে এসএকিউ আরো একটা দুটো বাড়িয়ে দিতে পারো একদম, এবং সেক্ষেত্রে টিচাররা কখনোই কিন্তু নাম্বার ডিডাক্ট করবেন না, বেস্ট ফোরের জন্য তোমাকে নাম্বার দেবেন। ভুলটা হয়তো কেটে দিয়ে 4টে ঠিক করবেন। এটা বলার পরে আমি সবশেষে কতগুলো বেসিক কতগুলো জিনিস দেখে যেতে বলবো, মাথায় রাখতে বলবো পরীক্ষার দিনে। প্রথম কথা, ডিকিউ যখন লিখবে, ধরো 4টে পার্ট আছে, প্রতিটা পার্টের মাঝে যথেষ্ট স্পেস দিতে হবে। অর্থাৎ যখন এক্সামিনার মার্কিং করবেন যেন বুঝতে পারেন দুটো পার্ট যেন জড়িয়ে না যায় বা একসাথে রিলেটেড না থাকে, তখন কিন্তু অনেক সময় নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ইউ হ্যাভ টু শো প্যারাগ্রাফস, 4টে পার্টের 4টে প্যারাগ্রাফ তোমাকে শো করতে হবে। এক্ষেত্রে মার্জিনটা একটা ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট। ডান দিকেও যেন একটু ফাঁকা থাকে, সেখানে পার্ট মার্জিনটা এক্সামিনারের। বাঁ দিকে তো তোমরা মার্জিন দিচ্ছই, স্যার যেটা বললেন, ডান দিকেরটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ মাধ্যমিকে তোমরা কোশ্চেনে অ্যান্সার করতে এত কিছু ভাবতে হতো না, এটা কিন্তু অন্য বিষয়েরই মতো। অর্থাৎ যত বেশি ভালোভাবে মার্জিন দেবে, খাতাটা কিন্তু দেখতেও ভালো লাগবে। এবং এক্ষেত্রেও তোমাদের যে গোল্ডেন রুল যেটা মাধ্যমিকেও বলা হতো, 3টে জিনিস, একটা হচ্ছে অ্যান্সার হবে টু দি পয়েন্ট। কখনো স্টুডেন্টদের বলা হয় না বেশি বেশি আনইম্পর্টেন্ট পয়েন্ট লিখতে, যতটুকু বলা হচ্ছে ততটুকুই লেখো, তুমি ম্যাক্সিমাম মার্কসই পাবে, মানে যতটা তুমি ডিজার্ভ করো। পাশাপাশি বলবো, আগেও বলেছি, স্পেলিং মিস্টেকের ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। আর যেটা কোশ্চেনের ফার্স্টেই লেখা থাকে আনটাইডিনেস, মানে মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেকস, ব্যাড হ্যান্ডরাইটিং এন্ড আনটাইডিনেস। অর্থাৎ তোমার লেখা যেন লেজিবল হয়, যেন এক্সামিনার দেখে বুঝতে পারে। যার জন্যে তুমি তো ওভারনাইট হাতে লেখা চেঞ্জ করতে পারবে না, তুমি এটা করতে পারো ফাঁকা ফাঁকা লেখো, যেন প্রতিটা অক্ষর প্রতিটা ওয়ার্ড যেন বোঝা যায়, এবং যথেষ্ট স্পেস দিয়ে দিয়ে লিখবে, তাহলে দেখবে হাতের লেখাটা অতটা খারাপ মনে হচ্ছে না। আর অবশ্যই ডোন্ট ওভাররাইট, ওভাররাইটিং একদমই করা যাবে না। এই গোল্ডেন রুলগুলো শুধু মনে রাখলেই হবে না, এখন একটা দিন মাঝে মধ্যে টেস্ট পাতে মক টেস্ট দাও, এই জিনিসগুলো মাথায় রেখে দেখবে পরীক্ষার দিনে প্রত্যেকটা জিনিসগুলোই মনে থাকবে, কোনোটাই তুমি ভুলে যাবে না। একদমই। আমরা স্যার আর কিছু পয়েন্ট কি বাকি থাকলো? মোটামুটি আমরা চেয়েছিলাম খুব সংক্ষেপে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা গাইড হিসাবে একটু রাখতে। অলরেডি তোমরা অনেক প্র্যাকটিস করছো, শুধু সঠিক স্ট্র্যাটেজি সঠিক প্ল্যানিং নিয়ে এগোনো, আর ওই পরীক্ষার দিনের 3 ঘন্টা 15 মিনিট কতটা তুমি ভালোভাবে দিচ্ছ তারপরে ডিপেন্ড করছে তোমার রেজাল্ট। আর টেক্সটটাও কিন্তু পড়তে হবে, এটা ভুলো না। আমাদের এই অনুষ্ঠান তোমাদের কেমন লাগছে, বা কোনো যদি জিজ্ঞাসা থাকে যে স্যার এই চ্যাপ্টারের এই জায়গাটা যদি একটু বলা যেত, বা কিছু একটা এই ধরনের যদি কোনো কোয়ারি থাকে, তাহলে আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে তোমরা জানিও, আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আগেও বলেছি, তোমাদের প্রশ্ন কিন্তু সহজই হবে, একদম ঘাবড়ে যেও না। যারা ওয়েল প্রিপেয়ার্ড, যারা রেগুলারলি পড়াশোনা করছো, মক টেস্ট দিচ্ছ, খাতা কারেকশন করাচ্ছ, কোনো পিয়ার লার্নিং এর মাধ্যমে কোনো স্টুডেন্টদের কাছ থেকে বা টিচারের কাছ থেকে, এইভাবে যারা করছো তারা নিশ্চিতভাবে সফল হবে। আর স্যার যেটা বললেন, আমরা খাতাটা প্রস্তুত করার সময় খুব বেশি যত্ন নেব, সুন্দর করে লিখবো। হাতের লেখাটা সবার ভালো নাও হতে পারে, কিন্তু নিট অ্যান্ড ক্লিন হবে। মানে স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন টু দোজ আনসার্স হুইচ আর ব্রিফ এন্ড টু দ্য পয়েন্ট। স্যার এটা বারবার বলেছেন, এটা যেন আমাদের মাথায় থাকে।
আমরা আশা করছি তোমরা সবাই ভীষণভাবে সফল হবে এবং ইংরেজির বিষয়ের শিক্ষক হিসেবে দুজনেই আশা করব অনেকেই হয়তো উচ্চশিক্ষা ইংরেজি নিয়ে গ্রহণ করবে বা পড়বে, আশা রাখছি। জার্নালিজম বা অনেক আরো অন্য লাইন রয়েছে, তোমরা একেবারে সর্বোচ্চ জায়গায় পৌঁছে যেতে পারো, অর্থাৎ ইউনিভার্সিটির লেকচারার হিসেবেও জয়েন করতে পারো, এখানেও অনেক স্কোপ রয়েছে। তাছাড়া তো আরো অন্যান্য জায়গা তো রয়েছে। বেশ, আমাদের দিক থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, স্নেহাশিস সব রইল। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক আগামী 2025 সালের উচ্চ মাধ্যমিক। অবশ্যই। নমস্কার।